হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারটাই আমরা কন্টিনিউ করব। আমরা যেগুলো পড়েছিলাম তার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ পুং জননতন্ত্র পড়েছি, আমরা পড়েছি স্পার্মাটোজেনেসিস অর্থাৎ পুং গ্যামেট বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, আমরা পড়েছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী জননতন্ত্র সম্বন্ধে, আমরা স্ত্রী গ্যামেট অর্থাৎ ওভাম ফর্মেশন অর্থাৎ জেনেসিস সম্বন্ধে পড়েছি এবং আমরা শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ স্পার্ম এবং ওভামের স্ট্রাকচার অর্থাৎ গঠন সম্বন্ধে পড়েছি। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুক্রাশয় অর্থাৎ টেস্টিসের যে মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার অর্থাৎ আণুবীক্ষণিক গঠন বা বলতে পারো যে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এটা সম্বন্ধে আমরা আজকে পড়বো। এটা রায়ান মার্টিনের বিভিন্ন যে কোয়েশ্চেন ব্যাংকের যে সেটগুলো আছে সেখান থেকেও আমি দেখেছি এই কোয়েশ্চেনটা দিচ্ছে, তো এই কোয়েশ্চেনটা সেজন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এটা তোমাদের বোর্ড এক্সামের জন্য কাজে লাগবে। তো শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন যেটা সেটা পড়তে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আণুবীক্ষণ যন্ত্রে বা অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান শুক্রাশয়ের যে উপাদানগুলো থাকে তার মধ্যে কি কি দেখো। এক নম্বর হচ্ছে শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া। আমরা দেখেছিলাম যে শুক্রাশয়ের গঠন পড়তে গিয়ে শুক্রাশয়ের একদম যে বাইরের আবরণটা তাকে বলা হয়েছিল কি, একদম বাইরের আবরণ যেটা ছিল সেটা ছিল টিউনিকা ভ্যাজাইনালিস, যেটা ছিল একদম বাইরের আবরণ। তার ভিতরের দিকে ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা হচ্ছে মধ্যস্থ আবরণ এবং তার ভিতরের দিকে ছিল টিউনিকা ভাস্কুলোসা। তো এখানে যদি যে তারপর কি পড়েছিলাম যে ওই শুক্রাশয়ের যে মধ্য তন্তু অর্থাৎ মধ্য আবরক যেটা টিউনিকা অ্যালবুজিনিয়া সেখান থেকে কিন্তু প্রকোষ্ঠগুলো শুক্রাশয়টা বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত হয়েছিল। তাহলে এখানে অণুবীক্ষণ যন্ত্রে যে উপাদানগুলো দেখতে পাবো তার মধ্যে এই শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়াটা আমরা দেখতে পাবো। ওকে, নেক্সট আমরা চলে আসি শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিবিউল। 3 নম্বর হচ্ছে লেডিকের আন্তঃকোষ যেটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অব লেডিক বা ইন্টারস্টিশিয়াল সেলও বলা হয়, এবং 4 নম্বর হচ্ছে সার্টোলির কোষ বা সার্টোলি সেল, এবং 5 নম্বর হচ্ছে বিভিন্ন নালিকা সমূহ বা টিউবিউলস। এগুলো সম্বন্ধে আমরা আজকের ক্লাসে পড়ব। প্রথমে চলে আসে শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়াতে। আমরা বললাম যে এটা হচ্ছে শুক্রাশয়ের মধ্য আবরক, মধ্যস্থ আবরক যেটা সেটা, এবং এটা সুদৃঢ় শ্বেততন্তু নিয়ে গঠিত। এবং 3 নম্বরে বলেছে দেখো যে এই আবরক থেকে যেটা বললাম যে কিছু তন্তু নিচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়কে প্রায় 100 থেকে 120টা প্রকোষ্ঠে ভাগ করে। এই প্রকোষ্ঠগুলোতে কি থাকে না, বিভিন্ন সেমিনিফেরাস টিবিউল বা শুক্রাণু উৎপাদক নালিকা দিয়ে এই প্রকোষ্ঠগুলো পূর্ণ থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রাশয়টা বাইরে থেকে যে আবরণগুলো দেখো, যেটা বললাম একদম বাইরের আবরণটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, তার ভিতরের দিকে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া যেটা বললাম যে শ্বেত আবরক বা মধ্য আবরক যেটা, এবং তার ভিতরের দিকে অর্থাৎ টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতরের দিকে হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া সেখান থেকেই কিন্তু এই যে শুক্রাশয়টা কতগুলো প্রকোষ্ঠে বিভক্ত হয়েছে যেটা বললাম, এই প্রকোষ্ঠগুলো প্রায় 100 থেকে 120টার মতো থাকে। এবং এর মধ্যে যে এই নালিকাগুলো দেখতে পাচ্ছ সেই নালিকাগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউল। এই যে দেখতে পাচ্ছ সেমিনিফেরাস টিবিউল, এগুলো বললাম যে অনেকগুলো এখানে নালি দিয়ে আর কি পূর্ণ থাকে, যেগুলো হচ্ছে শুক্রাণু উৎপাদক নালিকা যাকে বলা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল। দেখো ছবিটা ভালো করে দেখে নাও। এরপর আমরা পড়বো শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিবিউল সম্বন্ধে। এই নালিকাগুলো পাতলা ভিত্তি পর্দা দিয়ে আবৃত থাকে। 1 নাম্বার আমরা একটা ছবি দিয়ে দেখব, আগে পড়ে নিই প্রথম এখানটা। তো এটা হচ্ছে ভিত্তি পর্দা দিয়ে আবৃত থাকে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই নালিকার মধ্যে 5টা কোষস্তর দেখতে পাওয়া যায় পরিধি থেকে কেন্দ্রের দিকে, অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে যে কোষের স্তরগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর নাম কি দেখো। 1 নাম্বার হচ্ছে আদি শুক্রকোষ যেটাকে বলা হচ্ছে স্পার্মাটোগোনিয়া। 2 নাম্বার হচ্ছে প্রাথমিক শুক্রকোষ বা প্রাইমারি স্পার্মাটোসাইট, এই নামগুলোর সঙ্গে আমরা পরিচিত। 3 নাম্বার হচ্ছে গৌণ শুক্রকোষ বা যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং 4 নাম্বার হচ্ছে অপরিণত শুক্রাণু যেটাকে বলা হচ্ছে স্পার্মাটিড, এবং 5 নাম্বার হচ্ছে পরিণত শুক্রাণু অর্থাৎ স্পার্মাটোজোয়া। অর্থাৎ এই সেমিনিফেরাস টিবিউল যেটা আছে তার মধ্যে একদম বাইরে থেকে ভিতরের দিকে এই যে যেগুলো দেখতে পাচ্ছি এই কোষের স্তরগুলো দেখতে পাওয়া যায় এইভাবে। একদম বাইরের দিকে স্পার্মাটোগোনিয়া, তার ভিতরে প্রাইমারি স্পার্মাটোসাইট,
স্পার্মাটোসাইট, সেখান থেকে তৈরি হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে তৈরি হয় স্পার্মাটিড এবং সেখান থেকে তৈরি হয় স্পার্মাটোজোয়া। এইভাবে পরিধি থেকে বাইরের দিকে, মানে বাইরে থেকে কেন্দ্রের দিকে এইভাবে বিন্যস্ত থাকে। ওকে, তারপর কি বলেছে দেখো, যে এই যে আদি শুক্রকোষ মানে কি বললাম, যে আদি শুক্রকোষ মানে হচ্ছে স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়াটাই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে প্রাথমিক শুক্রকোষ অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট, এবং এই প্রাথমিক শুক্রকোষ অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা আছে সেটা আবার মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, দিয়ে কি তৈরি করে গৌণ শুক্রকোষ অর্থাৎ সেকেন্ডারি স্পার্মাটোসাইট। অর্থাৎ স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট যখন উৎপন্ন হলো, এটা হচ্ছে মাইটোসিস। প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখন হচ্ছে সেটা কিন্তু মিয়োসিস, ঠিক আছে। এবং এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেটা আছে সেটাই রূপান্তরিত হয়ে উৎপন্ন করে স্পার্মাটিড অর্থাৎ অপরিণত শুক্রাণু। এরপর কি হয়, এই অপরিণত শুক্রাণুগুলো যেগুলো আছে পরে সেটা ম্যাচিওর হয়, দিয়ে পরিণত শুক্রাণুতে পরিণত হয়। এই হচ্ছে ব্যাপার। তারপরেতে হচ্ছে এই যে শুক্রাণুটা যেটা আছে সে তার মধ্যে এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দেখতে পাওয়া যায়, আর হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দেখতে পাওয়া যায়। এই হচ্ছে তাহলে যেটা আমরা পড়লাম, তার মধ্যে হচ্ছে এই শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল। এবার আমরা ছবিটাতে দেখে নিই একবার। এই যে দেখতে পাচ্ছ সেমিনিফেরাস টিউবিউল, এই সেমিনিফেরাস টিউবিউলটা এই যে দেখো ভিত্তি ঝিল্লি, আমরা বলেছিলাম যে একটা ভিত্তি ঝিল্লি বা পর্দা তা সেটা দিয়ে আর কি আবৃত থাকছে। এই যে ভিত্তি ঝিল্লি, এই যে দেখতে পাচ্ছ সেমিনিফেরাস টিউবিউল বা সেমিনিফেরাস নালিকা বা হচ্ছে শুক্রাণু উৎপাদক নালিকা হলো। এর মধ্যে বলেছিলাম 5টা কোষস্তর দেখতে পাওয়া যায়, যার মধ্যে এখানে পয়েন্টিংগুলো যেটা করেছে সেটা হচ্ছে প্রাথমিক স্পার্মাটোসাইট অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট, তারপর হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপরেতে হচ্ছে অপরিণত শুক্রাণু থাকবে, তারপরে এগুলো হচ্ছে পরিণত শুক্রাণু। এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পরিণত শুক্রাণু। তাহলে একদম বাইরের দিক থেকে তাহলে আমাদেরকে যেটা বলতে হবে, একদম বাইরে হচ্ছে স্পার্মাটোগোনিয়া। ওকে, তারপর হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট অর্থাৎ প্রাথমিক স্পার্মাটোসাইট, তারপর গৌণ স্পার্মাটোসাইট, তারপর হচ্ছে অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড, এবং তার ভিতরে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে হচ্ছে এরপর আমরা যেগুলো পড়বো তার মধ্যে সার্টোলির কোষ, লেডিগের কোষ আছে এখানে। এই হচ্ছে, একটু ভালো করে ছবিটা দেখে নাও। নেক্সট আমরা চলে আসি লেডিগের আন্তর্কোষ বা ইন্টারস্টিশিয়াল সেল অব লেডিগ। এখানে কি বলেছে যে শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে আমরা যে প্রকোষ্ঠগুলো দেখলাম, যেটা মধ্য আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে যে বিভিন্ন প্রকোষ্ঠগুলো বিভক্ত হয়েছে, কতগুলো প্রকোষ্ঠের সংখ্যা না 100 থেকে 120টা। তো সেই শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে দুটি শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যবর্তী স্থানে ধাত্র বা স্ট্রোমা নামক যোগকলা থাকে, অর্থাৎ তরল ধাত্র মতো অংশ থাকে দুটো শুক্রাণু উৎপাদক নালিকার মাঝখানে। অনেক শুক্রাণু উৎপাদক নালিকা থাকে, তো সেই এক একটা শুক্রাণু উৎপাদক নালিকার মাঝখানে থাকে হচ্ছে কিছু ধাত্র বা স্ট্রোমা। সেই যোগকলার মধ্যে অসংখ্য বৃহদাকার বহুতলীয় কোষ দেখতে পাওয়া যায়, যাদের বলা হয় লেডিগের আন্তর্কোষ। তাহলে এখান থেকে যদি পড়ে যে লেডিগের কোষ বা লেডিগের আন্তর্কোষ কাকে বলে, তখন আমাদের বলতে হবে যে শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে দুটি শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যবর্তী স্থানে যে ধাত্র বা যোগকলা থাকে, সেখানে কিছু বৃহদাকার বহুতলীয় কোষ দেখতে পাওয়া যায়, যাদের বলা হয় লেডিগের কোষ বা লেডিগের আন্তর্কোষ। ওকে, এইভাবে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে এই লেডিগের আন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয়। খুব ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 2017 সালে এই কোয়েশ্চেনটা পড়েছে যে টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে খরিত হয়, বা এটাও পড়তে পারে যে লেডিগের কোষ থেকে কোন হরমোন খরিত হয়, সেটা আমাদেরকে বলতে হবে টেস্টোস্টেরন। ওকে, যেটা তোমাদের সালের কোয়েশ্চেনে পড়েছে সেই অনুযায়ী আমার এখানে মার্ক করা আছে তোমাদেরকে বলে দেওয়ার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো লেডিগের কোষ হলো, এরপর আমরা চলে আসি সার্টোলির কোষ। এখানে দেখো কি বলেছে যে সার্টোলির কোষটা কোথায় অবস্থিত না সেমিনিফেরাস নালীর প্রাচীরে উপস্থিত আবরণী কোষগুলিকে বলা হচ্ছে সার্টোলির কোষ। তাহলে আগে লেডিগের কোষটা পড়েছিলাম যে দুটো শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানে থাকে, আর এটা হচ্ছে সেমিনিফেরাস নালীর প্রাচীরে অবস্থান করছে যে আবরণী কোষগুলো, তাকেই বলা হচ্ছে সার্টোলির কোষ। এটা দেখো 2019 সালে পুরো সার্টোলির কোষ কি এটা সম্বন্ধে পড়েছিল, সেই জন্য এখানে 2019 লেখা আছে। আর এখানে যে সার্টোলির কোষ আছে, এখানে কিউবি অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংকে একটা কোয়েশ্চেন ছিল যে এই সার্টোলির কোষ কোথায় অবস্থিত, তখন আমাদেরকে বলতে হবে যে সেমিনিফেরাস শুক্রাশয়ে সেমিনিফেরাস নালীর প্রাচীরে অবস্থিত হচ্ছে এই সার্টোলির কোষ। এখান থেকে দুটো কোয়েশ্চেন পেলাম। 3 নাম্বার হচ্ছে যে সার্টোলির কোষ যেটা পড়ছি সেটার কাজ কি, এটার কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি যোগানো বা নিউট্রিশনে সাহায্য করা। এই পুষ্টি যোগায় বলি এই সার্টোলির কোষকে বলা হচ্ছে পোষক কোষ বা সাস্টেন্টিকুলার
সেল। ওকে, এটাও একটা কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন ছিল যে সার্টোলির কোষের কাজ কি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই কোষগুলো শুক্রাণুকে পুষ্টি যোগায়, বা এটা এরকম করেও পড়তে পারে যে শুক্রাণুকে পুষ্টি যোগায় কোন কোষ, সেটা হচ্ছে সার্টোলির কোষ। সার্টোলির কোষ নাকি লেডিকের কোষ, এরকম করে যদি অপশন থাকে সেটা হবে সার্টোলির কোষ। ওকে, তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্টোলির কোষের মধ্যে অপরিণত শুক্রাণুর যে মস্তক সেটা প্রথিত অবস্থায় থাকে। অপরিণত শুক্রাণু অর্থাৎ স্পার্মাটিডগুলো প্রথিত অবস্থায় থাকে বা গেঁথে থাকে আর কি। এই কোষ থেকে অর্থাৎ সার্টোলির কোষ থেকে শুক্রাণু যখন এই অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণুতে পরিণত হচ্ছে, সেটা যখন নির্গমন হচ্ছে তাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। দেখো স্পার্মিয়েশন কাকে বলে, এটা পড়েছিল 2019-এ। তাহলে যদি বলা হয় স্পার্মিয়েশন কাকে বলে, তাহলে আমাদের বলতে হবে যে শুক্রাশয়ে উপস্থিত যে সার্টোলির কোষ আছে তার মধ্যে অপরিণত শুক্রাণুর মস্তকটা প্রথিত অবস্থায় থাকে। তো এই কোষগুলো সার্টোলির কোষ থেকে এই শুক্রাণুর নির্গমনকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। ওকে, তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো হয় তার মধ্যে 1 নাম্বার পুরো সার্টোলির কোষ কাকে বলে সেটা পড়তে পারে, সার্টোলির কোষের কাজ কি সেটা পড়তে পারে, সার্টোলির কোষ কোথায় অবস্থিত সেটা পড়তে পারে, এবং এখান থেকে স্পার্মিয়েশন কাকে বলে সেটাও পড়তে পারে। তো তোমরা এটা খুবই ইম্পর্টেন্ট, পুরো সার্টোলির কোষটাই, এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। আমরা একটু আগে সার্টোলির কোষ আর লেডিকের কোষ সম্বন্ধে পড়লাম, সেগুলো এবার কোথায় অবস্থিত সেটা আমরা একটু দেখে নিই। দেখো এই যে সার্টোলির কোষ, ছবিতে বুঝতে পারছো নিশ্চয়ই। সার্টোলির কোষটা বললাম যে এই যে সেমিনিফেরাস টিউবিউল বা নালিকা যেটা আছে তার ঠিক প্রাচীরেই অবস্থিত হচ্ছে সার্টোলির কোষ। তাহলে বোঝা গেল এই এক একটা হচ্ছে সার্টোলির কোষ। এই সার্টোলির কোষ এই একটা, তো সার্টোলির কোষগুলোর মাঝখানে অবস্থিত যে কোষগুলো আছে তাদেরকে বলা হচ্ছে লেডিগের আন্তঃকোষ। তাহলে দুটো সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানে হচ্ছে এই লেডিগের কোষ অবস্থিত, আর এই সেমিনিফেরাস টিউবিউল বা শুক্রাণু উৎপাদক নালিকার জাস্ট প্রাচীরেই অবস্থিত হচ্ছে সার্টোলির কোষ। লেডিকের কোষের কাজ বললাম টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করা, আর সার্টোলির কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি যোগাতে সাহায্য করে। এরপর আমরা নালিকা সমূহ বা টিউবিউল সম্বন্ধে পড়ব, যেটা শুক্রাশয়ের কলাস্থানিক গঠনের মধ্যেই পড়ে। তো 1 নাম্বার যেটা এর মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে শুক্রাণু উৎপাদক নালিকাগুলো পরস্পর যুক্ত হয়ে একটা রেজিউ নালিকা গঠন করছে। এই নালিকাগুলো পুনরায় যুক্ত হয়ে রেটি টেস্টিস গঠন করে, যেটাকে জালক শুক্রাশয় বলা হয়। তো আমার মনে হয় জালক শুক্রাশয় বাংলা নামটার থেকে রেটি টেস্টিসটাই যদি বাংলা করে লিখি তাহলে কোনো অসুবিধা নেই। তো রেটি টেস্টিস গঠন করে, এবং এই রেটি টেস্টিস থেকে কতগুলো সূক্ষ্ম নালিকা উৎপন্ন হয়ে এপিডিডাইমিসে প্রবেশ করছে, যাদেরকে বলা হচ্ছে ভাসা এফারেন্সিয়া। আমরা সবকটা টার্মের সঙ্গেই পরিচিত, আমরা আগে এগুলোর ছবি দেখেছি, আমরা আজকে তাও একবার কোনখানটা রেটি টেস্টিস, কোনটা এপিডিডাইমিস, কোনটা ভাসা এফারেন্সিয়া, এই জিনিসগুলো আরেকবার দেখে নিই। এই যে শুক্রাশয়ের আণুবীক্ষণিক চিত্র যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে এই যে এর মধ্যে যে এই সেমিনিফেরাস টিউবিউলগুলো আছে সেগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে রেটি টেস্টিস। রেটি টেস্টিস যেগুলো আছে সেগুলো আবার পরস্পর যুক্ত হয়ে দেখো তৈরি করছে ভাসা ইফারেন্সিয়া এই যে এর মধ্যে। আর এগুলোই পরস্পর কোথায় যুক্ত হচ্ছে না এপিডিডাইমিস। ঠিক আছে, তাহলে বলেছিলাম যে রেটি টেস্টিস থেকে কতগুলো সূক্ষ্ম নালিকা উৎপন্ন হয়ে এই এপিডিডাইমিসটাতে প্রবেশ করেছে। তার মানে এই সূক্ষ্ম নালিকাগুলো এদেরকে বলা হচ্ছে ভাসা এফারেন্সিয়া। তাহলে এখানে নালিকা সমূহের মধ্যে কি কি পড়ছে, এক হচ্ছে রেটি টেস্টিস, একটা হচ্ছে ভাসা এফারেন্সিয়া, আর হচ্ছে এপিডিডাইমিসের মধ্যে প্রবেশ করছে। এই হচ্ছে পুরো ছবিটা, তোমরা একটু ভালো করে দেখে নাও। তাহলে আজকের ক্লাসে আমরা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন অর্থাৎ মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস এটা সম্বন্ধে পড়লাম। এটা টোটালটা একটা কোয়েশ্চেন হতে পারে বা মাঝে ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। তো এইটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হতে পারো, সেখানেও তোমাদের মতামত জানাতে পারো। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যতটা পারো এই চ্যানেলটা শেয়ার করার চেষ্টা করো, এবং অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।